প্রিয় ছাত্রছাত্রী, সহজ ই স্টাডিতে বাংলা ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। দেখো, আমরা বিভিন্ন চ্যাপ্টার ডিসকাস করছি, এমসিকিউ করছি, সম্ভাব্য প্রশ্ন 25টা সেটের ওপর কিভাবে আসতে পারে সেগুলো আলোচনা করছি। এই বিষয়ে অন্তত আমি জানি যে যেভাবে তোমাদেরকে ক্লাস করাচ্ছি তাতে আরো বেশ কিছু ক্লাস করব আমরা, এবং আমরা তো প্রত্যেকটা নিয়মই দেখছি। আমার তো মনে হয় যে আউট অফ 25-এর মধ্যে 24-23 তোলাটা জাস্ট কোনো ব্যাপার নয়। ইভিন 25ও তোমাদের হয়ে যেতে পারে তোমরা যদি খুব ভালোভাবে পড়াশোনা করো। সেটা বলাটা অবশ্যই আমার জন্য ভীষণ গর্বিত হবে। তো সেই কারণে 22 এটা বলাটাই ঠিক, সেইটুকুই বলছি। কিন্তু আমার মুখ্য বিষয় আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো, এত কম পরিসরে একটা চ্যাপ্টারকে ডিসকাস করা সবসময়, আমি জানি না যে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি। তোমরা আমাকে অবশ্যই তোমাদের অসুবিধাগুলো শেয়ার করবে, ঠিক আছে? আর তোমরা যেখানে বলেছো যে এই চ্যাপ্টারটা আরো একবার হলে ভালো হয়, সমাস, দেখো আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এমসিকিউ আকার বেশি ডিসকাস করব, যেহেতু একটা চ্যাপ্টার পড়ানো অলরেডি হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু আমার সঙ্গে কোঅপারেট করতে হবে, ক্লাসে থাকতে হবে, উত্তর দিতে হবে, আরো বেশি করে দেখতে হবে সবগুলো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার পক্ষে ক্লাস দেওয়াটা আরো বেশি ইজি হবে তোমাদের জন্য। চলো, আজকে যেটা আমরা ফার্স্ট পড়াবো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমি স্বরসন্ধি আলোচনা করেছি এবং এগুলো এত বিস্তৃত আকারে আছে, জাস্ট কয়েকটা মাত্র এমসিকিউ করে আমি সমস্ত স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি আলোচনা করব এমনটা নয়। আমরা আরো বেশি করে এমসিকিউ আলোচনা করব এরপরে, স্বরসন্ধির ওপর, ব্যঞ্জন সন্ধির উপর, বা সবগুলোকে মিক্সড করে। তো আজকে আমরা আলোচনা করছি ব্যঞ্জন সন্ধি। দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। এক কথায় আমরা খুব ভালো করে জানি যে ব্যঞ্জন বর্ণ কখনো একা একা বসতে পারে না, সে তো স্বরবর্ণের সাহায্য নিয়ে বসে। তাই জন্য স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলবো, অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলবো। কিভাবে বলবো বিষয়টা? এর জন্য আমাদের ব্যঞ্জন বর্ণের উপর কয়েকটি নিয়ম পড়তে হয়, কয়েক না প্রচুর নিয়ম আছে। এখানে যতটা ইজি করে ছোট ছোট করে লিখে দিয়েছি পড়ানোর সুবিধার জন্য, বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। দেখো, একটা একটা করে বুঝবে যে কি বলতে চাইছে। প্রথম নিয়মটা বলছে যে এতটা কঠিন না করে বিষয়টা এইভাবে পড়ো, যে যদি পূর্বপদের শেষে ক থাকে তাহলে পরপদে সেখানে হবে গ। মানে পূর্বপদের শেষে যদি ক থাকে তাহলে সেটা হচ্ছে গ। কিভাবে হচ্ছে ব্যাপারটা? ধরো আমি তোমাদেরকে বলছি বাগীশ্বরী শব্দটা, আমি বললাম যে দেখো এটা হচ্ছে বাগীশ্বরী, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? এটাকে আমি তো বলে দিয়েছি বাগীশ্বরী। তাহলে তোমাদের এক্ষেত্রে উত্তর হবে যে বাক যুক্ত ঈশ্বরী। এই যে গটা আছে, গ, এই গটা ক হচ্ছে, অর্থাৎ পূর্বপদের শেষে দেখো ক প্লাস হচ্ছে ঈশ্বরী। তাহলে পূর্বপদের শেষে যদি ক থাকে, সেই কটা যখন আমরা সন্ধিটা বিচ্ছেদ করছি সেখানে গ হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি এরকম চ থাকে তাহলে হয়ে যাবে বর্গের জ, যদি ট থাকে তাহলে হয়ে যাবে ড, যদি প থাকে তাহলে হয়ে যাবে ব। কিভাবে হবে এক একটা করে আমরা নিয়ম দেখব। আমরা এত কঠিন করে বিষয়টা পড়বো না, তাহলে বিষয়টা অনেক বেশি কঠিন মনে হয়, ঠিক আছে? এই যে যেটা বলেছে স্বরধ্বনি কিংবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ জ, র, ল, ব, হ হলে, এত কঠিন করে পড়লে বিষয়টা একটু কঠিন লাগবে, ঠিক আছে? আমি যেভাবে বলছি সেভাবে পড়ার চেষ্টা করো, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। যেমন ধরো আমি আরেকটা বলছি, এখানেই বলছি, সেম নিয়ম বলছি। আমি বলছি বাগ দেবী, বাগ দেবী বলেছি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করতে, তাহলে তোমরা কি করবে? বাক, গ আছে মানেই জানবে ক হয়ে যাবে যখন আমি বিচ্ছেদটা করছি। বাক যুক্ত দেবী, তাহলে বাক দেবী, বাগ দেবী, এই হলো আর কি, ঠিক আছে? ক পূর্বপদের শেষে যদি ক থাকে সেটা হয়ে যাচ্ছে গ। তাহলে এইভাবে আমরা ব্যঞ্জন বর্ণের ফার্স্ট নিয়মটা করলাম যে ক এর স্থানে গ হবে। এবার দেখো বলছে যে চ এর স্থানে বর্গের জ। কিভাবে হয়?
এই নিয়মটা খুব কম দেখা যায়, ঠিক আছে। আলোচনা করছি তার আগে তোমাদের জন্য একটা ঘোষণা রয়েছে। তোমরা প্রত্যেক দিনই ক্লাস দেখো, জানো যে ম্যাথসের অনলাইন পেড ব্যাচ অলরেডি অনেকদিন হলো শুরু হয়ে গেছে, প্রায় 1 মান্থের কাছাকাছি। তো তোমরা যারা এখনো বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ম্যাথস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে গেলে অনলি 3 মান্থস এর কোর্স 699-এ। যারা ইন্টারেস্টেড তারা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে ডিটেলস জানতে পারবে তোমরা, 8348817027 এই নাম্বার। ওকে, চল নেক্সট। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো দিগন্ত, দেখো গ আছে এখানে, দিগন্ততে গ, তাহলে এটা হয়ে গেল ক। দেখলে যেটা বলছিলাম নিযন্ত, দেখো বর্গের জ থাকলে আমি বলেছিলাম চ হয়ে যাবে, দেখো নিচ যুক্ত অন্ত। এই নিয়মটা কিন্তু এই একটাই দেখা যায় সাধারণত, খুব একটা দেখা যায় না। স্বরদর্শন, দেখো ট থাকলে ডয় শূন্য র, স্বরদর্শন ডয় শূন্য র। যেমন ধরো আমি আরেকটা বলছি সরানন, দেখো ডয় শূন্য র আছে, তো তাহলে এক্ষেত্রে হবে শর্ট, ডয় শূন্য রটা ট হয়ে গেল, শর্ট যুক্ত আনন, সরানন, ঠিক আছে। স্বরদর্শনটাও ঠিক তাই। বাগীশ্বরী আগেই বলে দিয়েছি, বাক যুক্ত ঈশ্বরী। তাহলে আমরা যে যে গুলো পড়লাম। আচ্ছা, আর একটা ধরো আমি বলছি, সাপোজ এই যে এক্ষেত্রে যেটা আমরা বলবো ডয় শূন্য র, এখানে অনেক সময় ড হয়, আবার অনেক সময় ডয় শূন্য র হয়। দেখো ট স্থানে, ট এর স্থানে কি হচ্ছে, ডয় শূন্য র হবে, এটা ঠিক আছে। ডয় শূন্য রাই আমরা বেশি দেখতে পাই, আমরা টটা কিন্তু খুব বেশি দেখতে পাই না, এটা খেয়াল রাখবে। এই ডটা খুব একটা দেখতে পাই না, ডয় শূন্য রটা আমরা বেশি দেখতে পাই। ওকে, নেক্সট। তাহলে এই দুটো নিয়ম আমরা জানলাম পরপর তিনটে, একটা হচ্ছে ক এর স্থানে হচ্ছে ক থাকলে গ, একটা হচ্ছে তোমার চ, নিজ চ এর স্থানে হচ্ছে বর্গের জ, আর একটা হচ্ছে ট, ট থাকলে হচ্ছে তোমার ডয় শূন্য র। এই তিনটে নিয়ম জানার পর নেক্সট যে নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে দেখো খুব ইজি সেই নিয়মটা। সেটা হলো যে, যেমন ধরো জগদীশ্বর, জগৎ যুক্ত ঈশ্বর, মানে জগৎ, মানে তয়ের স্থানে অলওয়েজ কি হবে, দ। এই নিয়মটা তয়ের স্থানে হচ্ছে তোমার দ, কিভাবে, জগৎ, দেখো এই খণ্ডের তো মানে ত হিসেবে আমরা ধরি, ঈশ্বর, আমরা যখন এটাকে লিখি স্পেলিং এ তখন তো এইভাবে লিখি না, জগদীশ্বর। দেখো এই তয়ের জায়গাটা দ হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার নেক্সট নিয়মটা আমরা দেখব। সেটা হলো, বলছে যে পূর্বপদের শেষে স্বরবর্ণ এবং পরপদের প্রথমে যদি ছ থাকে তাহলে সন্ধিতে চয়ে ছয়ে হবে। বলছে পূর্বপদের শেষে যদি স্বরবর্ণ হয়, পূর্বপদের শেষে যেমন একচ্ছত্র, আর পরপদের প্রথমে কি হচ্ছে ছ, দেখো এক, এই একটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি শেষে একটা অ পাবো, মানে স্বরবর্ণ এলো, আর প্লাস প্রথমে হচ্ছে তোমার ছ আছে, তাহলে একচ্ছত্র চয়ে ছয়ে হলো। আচ্ছন্ন, দেখো আ যুক্ত ছন্ন, দেখো প্রথমে এখানে পরপদের প্রথমে ছ আছে, পূর্বপদে স্বরবর্ণ আছে, তাহলে আচ্ছন্ন চয়ে ছয়ে হলো। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। যেমন এই নিয়মটা আরেকটা বলছি, ধরো বললাম যে বিচ্ছেদ, বলো তো কি হবে বিচ্ছেদ, বিচ্ছেদে হচ্ছে বি যুক্ত হলো ছেদ। দেখো বি, বি থেকে আমরা কি পাচ্ছি, হর্ষই পাচ্ছি, তাহলে পূর্বপদে স্বরবর্ণ, পরপদে দেখো ছ আছে, তাহলে আসছে চয়ে ছয়। তাহলে চয়ে ছয় নিয়মটা কখন হবে এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, চলো থার্ড নিয়মে আমরা যাব। প্রত্যেকটা নিয়ম ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন সন্ধি করতে গেলে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একদিনে হবে না, ধীরে ধীরে ভিডিওগুলো দেখতে থাকবে এবং ভীষণ গুলিয়ে যাবে, যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটোই পড়া হয়ে যাবে তখন কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে। খুব স্বাভাবিকভাবে খুব সাবধানে করতে হবে। দেখো পরেরটা আমি যেমন বলছি, ত বা দয়ের পরে থাকলে সন্ধিতে চয়ে চয়ে বা চয়ে ছয়ে হয়। একটু আগে একটা জিনিস বলছিলাম যে ত থাকলে দ হয়েছিল, ঠিক আছে। এক্ষেত্রে যেমন আমরা পড়েছিলাম একটা, ধরো আমি বলছি সদিচ্ছা, সাপোজ সদিচ্ছা, ঠিক আছে।
তাহলে এক্ষেত্রে ছিল সৎ যুক্ত হলো ইচ্ছা, সদিচ্ছা। অর্থাৎ কি, এই যে তটা ছিল এখানে, যে ত, খণ্ডের ত মানে ত, এই তটা পরবর্তীকালে দ হয়ে গেছে। এই নিয়ম অবধি আমরা পড়েছি। কিন্তু এখানে বলছে ত বা দ এর পরে থাকলে সন্ধিতে চয়ে চয়ে বা চয়ে ছয়ে হবে। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে দেখো, মানে ত বা দ এর পরে যদি সন্ধিতে চ বা ছ থাকে, ঠিক আছে, কখন এটা হবে? তাহলে ত বা দ, এটা তো আছে, এই অবধি আমরা পড়লাম এই নিয়মে। তারপরে আমরা বলছি যদি চ বা ছ এর পরে থাকে, মানে পরপদে যদি চ আর ছ দেখা যায়, এটা পরপদে দিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সন্ধির ক্ষেত্রে চয়ে চয়ে বা চয়ে ছয়ে দেখতে পাবো। কিভাবে দেখবো? দেখো, চলচ্চিত্র চয়ে ছয়ে দেখেছি, চলত এখানে কিন্তু ত আছে, চলত, দেখছো ত। আর পরেরটা দেখো, আমি বলেছি সিমিলারলি পরপদে চ অথবা ছ থাকবে, এখানে চ রয়েছে, তাই জন্য এটা হয়েছে চলচ্চিত্র। আর যদি ছ থাকে, দেখো বিপদযুক্ত ছায়া, দ আছে এখানে প্রথমটাতে, দ, আর পরপদে আছে ছ, তাহলে এটা হয়ে গেছে চয়ে ছয়ে বিপদ ছায়া। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই জাতীয় আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো উচ্ছেদ, প্রথমটা দেখো উচ্চ, এখানে ত আসছে, আর পরেরটা হচ্ছে ছেদ, ছ আসছে, চ অথবা ছ যে কোনো একটা থাকবে, তাহলে চয়ে ছয়ে হবে, উচ্ছেদ হলো। উচ্ছেদ কিভাবে এলো? সিমিলারলি এরকম তোমরা আরো যদি জানতে চাও, পরবর্তী ক্লাসগুলো ফলো করতে থাকো, ঠিক আছে? এমসিকিউ করাবো, পরবর্তী ক্লাসগুলো ফলো করো, আরো উদাহরণ পাবে। 4 নম্বর, এই পরের নিয়মটা হচ্ছে যদি প্রথম শব্দের শেষে মানে পূর্বপদের শেষে যদি দ ধ থাকে, আর দ্বিতীয় শব্দ মানে পরপদের প্রথমে যদি ক খ ত প স থাকে, তাহলে দ আর ধ মানে পূর্বপদে ত হয়ে যাবে। ভালো করে নিয়মটা বোঝো। বলছে যদি প্রথম শব্দের শেষে, প্রথম শব্দর শেষে মানে এই দ ধটা কোথায় থাকবে? পূর্ব পদে থাকবে। পূর্ব পদে ছিল, পরপদে কিন্তু কি হবে? এই যে দ্বিতীয় শব্দ মিন্স হচ্ছে এটা পরপদ, পরপদের ক্ষেত্রে ক খ ত প স এইটা থাকছে, তাহলে দ ধয়ের স্থানে মানে পূর্ব পদে ত হয়ে যাবে। যেমন দেখো তৎপরতা, তৎপরতা প্রথমে কি আছে? ত দ, তদ, এটা তদ হয়ে গেল, গিয়ে এখানে পরতা, পরেরটাতে প আছে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তৎপরতা। দেখো এখানে ত হয়েছে। সিমিলারলি দেখো তৎপুরুষ, এখানে দ হয়ে গেছে, কারণ যেহেতু এখানে ত আছে, এটা দেখেই বুঝবে। পরেরটাতে দেখো পুরুষে প আছে, এখানে হচ্ছে ত আসছে, তার মানে আমাকে এখানে দ বসাতে হবে, কারণ দ অথবা ধ হবে, তাই তো? দেখো এই জাতীয় আর একটা আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। এই নিয়মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, তাই জন্য ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? যেমন দেখো আমি বলছি একটা সাপোজ, সেটা হলো যে পরেরটাতে যদি আমরা পাই যে প্রথমটাতে, তাহলে আমরা পাচ্ছি দ অথবা ধ আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা ধরো পেলাম, সাপোজ বলছি তোমাদেরকে তৎছবি। এই নিয়মটা একটু আলাদা, দেখো তৎছবি কি হচ্ছে ব্যাপারটা? তৎ, এটা আগের নিয়মটা, তৎ, তৎ অর্থাৎ এখানে দ হয়ে যাচ্ছে, তদ যুক্ত ছবি, ঠিক আছে? তদ যুক্ত ছবি, দেখো এখানে ছ আছে, এখানে দ বসছে, তাই জন্য এখানে এটা হয়ে গেছে চয়ে ছয়ে তৎছবি। ওকে, তাহলে এই নিয়মগুলো কিন্তু খেয়াল রাখবে। তৎপরতা, তারপরে হচ্ছে তোমার তৎপুরুষ, এই নিয়মগুলো একটাই, সাধারণত এই ধরনেরই হয়। দেখো, চলো পরের নিয়মটা দেখো,
প্রথম পদের শেষে ত দ আর পরপদে বর্গের জ ঝ থাকলে এই ত আর দ এর পরিবর্তে বর্গের জ হবে, আর বর্গের জ অথবা ঝ যুক্ত হওয়ায় ক্রমাগত সেটা হয়ে যাবে বর্গের জয়ে জয়ে বা বর্গের জয়ে ঝয়ে। এক্ষেত্রে যে নিয়মটা হয় একটাই হয়, সেটা হচ্ছে কুজ্ঝটিকা। দেখো কুত যুক্ত ঝটিকা, এখানে কি বলছে, প্রথমটাতে ত আছে, ত, এখানে হয়েছে ঝ, ঝ থাকলে হয়ে যাবে বর্গের জয়ে ঝয়ে। আর যদি এই জায়গাটাতে বর্গের জ থাকতো তাহলে বর্গের জয়ে জয়ে হতো। যেমন দেখো জগৎ জননী, দেখো এখানে ত আছে কিন্তু এখানে হয়েছে বর্গের জ, তাই জন্য এখানে দেখো বর্গের জয়ে জয়ে হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে যদি ঝ থাকে কুজ্ঝটিকা, তাহলে এখানে দেখো বর্গের জয়ে ঝয়ে হয়েছে। ওকে, এই নিয়মগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। পরের নিয়মটা দেখো, পরের নিয়মটা বলছে যে যদি পদের মধ্যে ত অথবা দ এবং এরপর তালবস্য থাকে, মানে পূর্ব পদে হচ্ছে ত অথবা দ আছে, পূর্ব পদে ত আর দ, তারপর ধরো তালবস্য বসেছে, তাহলে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব সেখানে ত আর দ এর স্থানে চ বসবে আর তালবস্য এর স্থানে এখানে ছ বসবে। ঠিক আছে, মানে চয়ে ছয়ে হবে, ত এর বদলে ত অথবা দ এর বদলে এখানে হবে চ, আর তালবস্য এর বদলে এখানে হয়ে যাবে ছ, তাহলে এটা হয়ে যাবে চল চয়ে ছয়ে। যেমন ধরো আমি বলছি উচ্ছ্বাস, দেখো উৎ, প্রথমটাতে ত বসেছে আর পরেরটাতে তালবস্য বসেছে শ্বাস, তাহলে এখানে হয়েছে উচ্ছ্বাস। দেখো আর একটা নিয়ম বলছি, সাপোজ উচ্ছ্বসিত, তাহলে উৎ যুক্ত এই যে চয়ে ছয়ের বদলে এখানে মানে তয়ের বদলে দেখো তাল চ, আর যেটা হচ্ছে তাল ছয়ের বদলে তালবস্য উৎ যুক্ত শোষিত, যেহেতু এখানে ব আছে তাই জন্য তালবস্য এর নিচে ব বসেছে, উৎ যুক্ত শোষিত ইকুয়াল টু হচ্ছে উচ্ছ্বসিত, তাহলে এটা হলো ছ, ছয়ের নিয়মটা। নেক্সট, নিয়মটা, পরের নিয়মটা দেখো, এটা আমি আগের দিনকে তোমাদেরকে যখন স্বরসন্ধির ক্ষেত্রে কিছু এমসিকিউ করাচ্ছিলাম তখন এই নিয়মটা ছিল, স্বরসন্ধির ক্ষেত্রে বেশ কিছু এমসিকিউ করাচ্ছিলাম তখন কিন্তু এই নিয়মটা ছিল। বিষয়টা কিভাবে আছে, চ অথবা বর্গের জ, চ অথবা বর্গের জ এরপর যদি ন থাকে তাহলে সাধারণত কি বর্গের জয়ে ইঙয়ে আছে দেখতে পাচ্ছ, এই বর্গের জয় ইঙয় থাকলে কি হবে, বর্গের জটা ঠিকঠাকই বসবে, ইঙর পরিবর্তে এখানে ন বসবে। যেমন দেখো রাজ্ঞী, দেখো রাজ, বর্গের জটা কিন্তু অনুযায়ী এখানে রাজ বসেছে, এটা কিন্তু কোনো কিছু পরিবর্তন নেই, কিন্তু ইঙর বদলে এখানে নি বসেছে, রাজ্ঞী, রাজ যুক্ত নি ইকুয়াল টু রাজ্ঞী। যোগ্যর ক্ষেত্রেও তাই, জজ যুক্ত ন ইকুয়াল টু হচ্ছে যোগ্য। আচ্ছা, এক্ষেত্রে আর একটা বলছি, দেখো এটা তোমরা বলবে আমাকে, বলো, এটা হচ্ছে যাজ্ঞা, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে নিয়মটা হবে, হ্যাঁ এক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে বর্গের জয়িংয়ে আছে তো তবু এখানে হবে যাচ, এখানে চ হবে, যাচ যুক্ত না, ইঙর পরিবর্তে ন বসবে, এটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বর্গের জটা বসবে না, সেখানে ন বসবে, কারণ এই নিয়মটাই হচ্ছে চ অথবা বর্গের জ, চ অথবা বর্গের জ, বেশিরভাগ ক্ষেত্রেই বর্গের জ বসে, বর্গের জয়ে ইঙয়ে আছে বলে কিছু কিছু কয়েকটা বিকল্প ক্ষেত্রে চ বসে, যার মধ্যে এইটা একটা হলো সাতের নিয়মটা। নেক্সট নিয়ম দেখো, দেখো যদি কোথাও আমরা দেখি না তালবস্য এ টয় অর্থাৎ বৃষ্টি,
তালব শয়ে টয় এই স্পেলিংটা রয়েছে, তাহলে তালব শয়ে টয়ের পরিবর্তে এটা হয়ে যাবে শুধু ত। যেমন ধরো আমি বলছি উৎকৃষ্ট, তালব শয়ে টয়ে আছে, আগেই বলে দিয়েছি এটার পরিবর্তে হয়ে যাবে ত। তাহলে তোমরা লিখবে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে উৎকৃষ যুক্ত ত, এই টয়ের পরিবর্তে ত। কিন্তু যেমন ধরো কৃষ্টি, তাহলে কৃষ যুক্ত ট আছে, তাহলে এখানে তি, তালব শয়ে টয়ে থাকলেই কিন্তু সেটা হয়ে যাবে ত। কেমন? আচ্ছা, এখানে আর একটা নিয়ম তোমাদেরকে বলে দেবো একসাথে। আমরা তো তালব শয়ে টয়ে পড়লাম, তাহলে হচ্ছে ত। যদি তালব শয়ে ঠয়ে থাকে, যেমন ধরো আমি বলছি ক্লাসে সে ষষ্ঠ হয়েছে, এই ষষ্ঠ তালব শয়ে ঠয়ে, ঠ থাকলে হয়ে যাবে থ। ষষ যুক্ত থ, ষষ্ঠ, তাহলে ঠ থাকলে হবে থ। ষষ্ঠী, ষষ যুক্ত থি, থি হবে ষষ্ঠী। ঠিক আছে, তাহলে বৃষ্টি ষষ্ঠ, মানে ষষ্ঠ ঠ থাকলে হবে থ। এটা খেয়াল রাখবে। পেট কাটা মূর্ধন্য শয়ে টয়ে, মূর্ধন্য শয়ে টয়ে থাকলে যেমন তোমার কি বলে তোমার ত হচ্ছে, তেমনি শয়ে ঠয়ে মূর্ধন্য শয়ে ঠয়ে থাকলে থ হবে। ওকে, এটা খেয়াল রেখো। পরের নিয়মটা দেখো। পরের নিয়মটা হচ্ছে যে দন্তের ন আছে, তাহলে কি হবে? প্রশংসা, যদি উনেশ্বর থাকে, যদি দেখো উনেশ্বর আছে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, ম বসিয়ে দিই। সব ক্ষেত্রে কিন্তু ম হবে না, হবে ম, কিন্তু সব ক্ষেত্রে হবে না। কিছু কিছু ক্ষেত্রে দন্তের ন হয়ে যায়। কোনগুলো? সেগুলো যদি যদি কি হচ্ছে, পরে যদি স থাকে, অর্থাৎ কি ন আছে, ন তো হলো উনেশ্বর জায়গায়, উনেশ্বর থাকলে আমি ন বসিয়ে দিলাম। কিন্তু কোন ক্ষেত্রে সেটা হবে? যদি সেখানে আমরা দেখি তালবস্য, পেট কাটা মূর্ধন্য স, দন্তেশ্ব হ, মানে মূর্ধন্য স দন্তেশ্ব হ, যদি এইগুলো পরে থাকে, তাহলে দেখো এখানে আছে প্রশংসা, দেখো এখানে তালবস্য আছে না, আর দন্তেশ্ব আছে না, তাই জন্য এখানে প্রসন্ন যুক্ত সা হয়েছে। ধরো আমি আর একটা বলছি দংশন, এখানেও দেখো তালবেশ্য আছে, তাহলে কি হবে এটাতে? তাহলে এক্ষেত্রে হবে দন যুক্ত হচ্ছে সন। দেখো আর একটা আমি বলছি হিংসা, যেটা পরীক্ষায় ভীষণ দেয়, হিংসা, দেখো দন্তের স আছে, হিন যুক্ত হলো সা। তাহলে দেখতে পেলে যে কোন জায়গাটা দন্তের ন বসছে, তার মানে উনেশ্বর আছে বলেই আমি ম বসিয়ে দেবো, এমনটা যেন না হয়। যদি দেখো উনেশ্বর আছে, তারপরে তালবস্য আছে, মূর্ধন্য স আছে, দন্তের স আছে, হ আছে, তাহলে কিন্তু সেই জায়গায় দন্তের ন বসাবে, কখনোই ম বসিয়ে আসবে না। এবার ধরো আমি বলছি যে তাহলে ম আমরা কোথায় বসাবো, উনেশ্বর আছে, তাহলে ম কোথায় বসাবো? ম আমরা বসাবো যদি উঙয় কয়ে থাকে, উঙয় গয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে উঙয় কয়ে, উঙয় গয়ে, আর শুধু ক, তাহলে ক গ, যদি এখানে কোন জায়গাগুলো আমরা ম বসাবো, ক গ, উঙয় কয়ে আর উঙয় গয়ে, এইটা যদি থাকে তাহলে কিন্তু আমরা ম বসাবো। যেমন দেখো সঙ্গীত উঙয় গয়ে আছে, তাই জন্য আমরা সমযুক্ত গীত হয়েছে। ধরো আমি আর একটা বলছি, সাপোজ অহংকার, শুধু দেখো ক আছে, তাহলে অহম যুক্ত কার, অহংকার। ধরো যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, সঙ্গতি, সঙ্গতি, সঙ্গতি বানান অনেকে গ তয় দীর্ঘ এটাও লেখে, আবার অনেকে উঙয় গয় লেখে, উঙয় গয়টাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেক্ষেত্রে সব সমযুক্ত গতি হবে, খেয়াল রেখে দিও, উঙয় গয়, তাহলে এইগুলো থাকলে ম বসবে। ঠিক আছে,
আর একটা ক্ষেত্রে বসে যদি ঘ থাকে, ঘ, যেমন দেখো সংঘ, সাপোজ স্পেলিংটা আমি বললাম সংঘ, ঘ আছে তাই সোম যোগ হচ্ছে ঘ, সংঘ। সংঘাত, সোম যুক্ত ঘাত, সংঘাত। এইগুলো। এতক্ষণ ধরে আমরা ব্যঞ্জন বর্ণের বেশ কিছু নিয়ম দেখলাম। আমরা মেজর যে রুলস গুলো রয়েছে সেগুলো সবগুলোই পড়ে ফেলেছি, আর দু একটা নিয়ম ছাড়া সেগুলো আবার আমরা আরেকটা ক্লাসে অবশ্যই ডিসকাস করব। তো আমরা আজকে যে রুলস গুলো পড়লাম সেখান থেকে আমরা কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখি। চলো দেখো, এখানে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে গেলে কোন সন্ধি হবে। আমি প্রথমেই যখন ব্যঞ্জন সন্ধি পড়াচ্ছিলাম বলেছি যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের নিয়মে মানে মিলনে ব্যঞ্জন সন্ধি হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে উত্তর? অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে উত্তর। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। চলো নেক্সট, নেক্সটটা তোমরা বলো, নেক্সট কোনটা হবে উত্তর তোমরা বলো, আমি দেখবো। এক্স্যাক্টলি, কেউ কিন্তু দুইয়ের বি করবে না, এক্ষেত্রে উত্তর হবে দুইয়ের সি, কয়ে কিন্তু হসন্ত হবে। দেখো এই যে গটা আছে, গটা উঠে গিয়ে ক বসছে কিন্তু কয়ে হসন্ত হবে, কারণ ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত হয়। দিক যুক্ত অন্ত, উত্তর এখানে সি হবে। নেক্সট, নেক্সট কোনটা হবে? নেক্সট হচ্ছে স্বরধ্বনির পর কোনটি থাকলে তা চয়ে ছয়ে হয়। দেখো এই নিয়মগুলো এক্ষুনি করিয়েছি। স্বরধ্বনি আছে প্রথমটাতে, ভালো করে দেখো, একটু আগেই তোমাদেরকে করিয়েছি। স্বরধ্বনি আছে প্রথমে, আর তারপরে আছে ছ, ছ থাকলে তবেই চয়ে ছয়ে হয়, তাই না? এক্ষেত্রে কোন নিয়মটার কথা আমরা বলবো? এক্ষেত্রে ধরো আমি বলে দিলাম পূর্ণচ্ছেদ বা বৃক্ষ ছায়া। ধরো আমি বলছি বৃক্ষ ছায়া, দেখো বৃক্ষ, এখান থেকে আমরা অ পাচ্ছি, আর হলো ছায়া, তাহলে পরেরটাতে ছ থাকলে তবেই সেটা চয়ে ছয়ে হচ্ছে। তাহলে প্রথমে স্বরধ্বনি, তারপরে ছ, তাহলে এখানে উত্তর হবে তিনের থ্রি হচ্ছে ডি, উত্তর হবে ডি। সিমিলারলি তোমরা এই জায়গাতে আর একটাও করতে পারো, সেটা হচ্ছে যেমন পরীক্ষায় আসে খুব, সেটা হচ্ছে মূলচ্ছেদ, একদম সেম হবে। এগুলো প্র্যাকটিস করবে, মূলচ্ছেদ, তারপর হচ্ছে অনুচ্ছেদ, এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট 4 নম্বর, ব্যঞ্জন সন্ধি কত প্রকার? আচ্ছা, ব্যঞ্জন সন্ধির অনেক রুলস হয় কিন্তু কোনো প্রকারভেদ হয় না। ওকে, ব্যঞ্জন সন্ধির কোনো প্রকারভেদ হয় না। কেউ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিকে নিয়ে কিন্তু, ওটা নিপাতনে সিদ্ধ সন্ধির ভাগ, ওটা কিন্তু কোনো ব্যঞ্জন সন্ধির ভাগ নয়। তাই এক্ষেত্রে উত্তর হবে কোনো প্রকারভেদ নেই, ব্যঞ্জন সন্ধির কোনো প্রকারভেদ নেই। অনেকে সন্ধির প্রকারভেদ করে দিয়ে চলে আসো, সেগুলো হবে না। পরেরটা সন্ধি, দেখো সন্ধি, এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? সন্ধিটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? একদম ইজি, সোম যুক্ত হলো ধি, ঠিক আছে? ধ, এখানে কোনো তালবস্য মূর্ধন্য স এইসব তো নেই, মূর্ধন্য স, তাই জন্য দন্তের ন হবে না। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 5-এর এ। এই নিয়মগুলো কিন্তু তোমরা পড়ো, নেক্সট যেদিনকে আমরা আলোচনা করব যে সন্ধি নিয়ে সমস্ত তোমার কি বলে বিভিন্ন প্র্যাকটিস সেট, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? মিক্সড করে তখন কিন্তু আমি তোমাদেরকেই বলতে হবে, আমি বলবো না। চলো নেক্সট হচ্ছে, গতকাল তোমাদের হোমওয়ার্ক ছিল যে কোনটিতে উপমান আর উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা হয়। অভিন্ন রূপ বিষয়টা মানেই তোমরা, আমি যা পড়িয়েছিলাম তোমরা জানো, কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাসে অভিন্নতা কল্পনা করা হয়। তাই এক্ষেত্রে উত্তর হচ্ছে ডি, এই গ হবে। 1 গ হচ্ছে সি আর কি, ঠিক আছে? একের হচ্ছে সি, এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল, উত্তরটা বলে দিলাম। নেক্সট হলো আজকের
প্রশ্ন, খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? এটা কোন হবে? হ্যাঁ, খাঁটি বাংলায় কোন কোন সন্ধি হয় না? খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, বাংলার সন্ধি। তোমরা যেটা উত্তর হবে অবশ্যই আমাকে জানিয়ে দিও। মেজর সমস্ত রুলস গুলো নিয়ে আজকে আমি ডিসকাস করলাম তোমাদের সাথে। নেক্সট ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব। তোমরা পার্টিসিপেট করো, আর তোমরা আরো যত ভালো স্কোর করবে সেটাই হচ্ছে তোমাদের সাকসেস। এবং সহজ ই স্টাডি থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। শুভরাত্রি। চলো, আজকের ক্লাস এখানেই শেষ। আর যদি অবশ্যই পরের ক্লাসগুলো দেখতে চাও, আরো প্রশ্ন পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।